ইন্দিরা গান্ধী কম্পিউটার সেন্টারে টেক নিউজ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা এমএস ওয়ার্ডের প্রথম ক্লাস করব। এমএস ওয়ার্ডের প্রথম ক্লাসে কিভাবে এমএস ওয়ার্ড ওপেন করতে হয় সেটা আমরা আগে প্রথমে দেখে নেব। স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করার পর এখানে মাইক্রোসফট অফিস বলে একটা অপশন পাওয়া যাবে। মাইক্রোসফট অফিস অপশনে ক্লিক করে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এটাকে সিলেক্ট করতে হবে। করার পরে একটা পেজ ওপেন হয়েছে। এই পেজটাকে যদি আমি সেট আপ করতে চাই তাহলে পেজ সেট আপ করার জন্য আমাকে প্রথমত পেজ সেট আপ করার কেন প্রয়োজন সেটা হচ্ছে এই A4 সাইজের পেজ আছে না লেটার সাইজের পেজ আছে সেটা আমরা বুঝতে পারছি না। আর পেজের ওয়ার্কিং এরিয়াটাও কম, কারণ এই পেজটা চারদিকে 1 ইঞ্চি করে মার্জিন দেওয়া আছে। তো সেই মার্জিনটাকে একটু কমাবো এবং পেজ সাইজটাকে ঠিক করবো। তার জন্য আমরা পেজ লেআউটে যাব। পেজ লেআউটে গিয়ে পেজ মার্জিন থেকে কাস্টম মার্জিনে যাওয়ার পর পেপার সিলেক্ট করতে হবে। হ্যাঁ, আমি বলেছিলাম যে এখানে পেপার সাইজটা কি আছে বুঝতে পারছি না, কিন্তু এখানে লেটার সাইজ সিলেক্ট হয়ে আছে। লেটার সাইজটাকে আমরা A4 সাইজের পেজ করে দেবো। তারপর মার্জিন অপশানে গিয়ে এই টপ মার্জিনটাকে 0.5, বটম মার্জিনটাকে 0.5, লেফট মার্জিনটাকে 0.5 এবং রাইট মার্জিনটাকে 0.5 করে দিয়ে ওকে করব। করলে আমার পেজের ওয়ার্কিং এরিয়াটাও বেড়ে গেল এবং পেজটা আমি A4 সাইজের পেজ সিলেক্ট করে নিতে পারলাম। এবারে আমরা হোম মেনুতে চলে যাব। হোম মেনুতে বেশ কয়েকটি ফাংশন আজকে আমরা দেখাবো। তো হোম মেনুতে গিয়ে আমি যে ফাংশনগুলো আছে সেগুলো দেখাতে গেলে আমাকে কিছু টেক্সট দরকার। তো সেই টেক্সটগুলো এখন টাইপ করতে গেলে অনেকটা সময় লাগবে। তো আমি একটা শর্টকাট ওয়েতে কিছু টেক্সট আমি এখানে নিয়ে নেব। ইকুয়ালস RAND ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তো এভাবে এন্টার প্রেস করব। করার পরে আমি কিছু টেক্সট পেয়ে গেছি। এবার এই টেক্সটটাকে আমি একটু বাড়াবো, মানে একটা পেজ জুড়ে যত টেক্সট দরকার ততটা টেক্সট আমি এখান থেকে কপি পেস্ট করে করে নিয়ে নিই। এটাকে কপি পেস্ট করছি। Ctrl+C প্রেস করলে কপি হয়ে যায়। গিয়ে এখানে ক্লিক করতে হবে, Ctrl+V প্রেস করতে হবে। তো এটা করতে গেলে এবারে আমি টোটালটাকে সিলেক্ট করতে হবে। আমি মাউস দিয়ে টেনে একরকম ভাবে সিলেক্ট করতে পারি লেফট ক্লিকে। আবার এটাকে Ctrl+A প্রেস করলেও অল সিলেক্ট হয়ে যায়। Ctrl+A প্রেস করে Ctrl+C প্রেস করলাম। করার পরে আবার এখানে ক্লিক করে Ctrl+V প্রেস করছি। করলে আমি টোটাল পেজে যতটা টেক্সট দরকার বা যতটা টেক্সট আসবে ততটা টেক্সট কিন্তু আমি পেয়ে গেছি। এবার এই টেক্সটটা নিয়ে আমরা কিছু ফাংশনস দেখাবো। এই টেক্সটটাকে টোটালি আমি সিলেক্ট করলে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই টেক্সটের লেফট সাইডটা কিন্তু প্যারালাল আছে, কিন্তু ডান দিকটা অর্থাৎ রাইট সাইডটা কিন্তু প্যারালাল নেই। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে টেক্সটটা মনে হয় বোথ সাইড প্যারালাল করলে একটু দেখতে ভালো হয়। দেখাই যাক। জাস্টিফাই অপশানে ক্লিক করুন। এই মাউস পয়েন্টারটা দেখেন যেখানে আছে, এটা জাস্টিফাই অপশানে ক্লিক করলে কিন্তু টেক্সটটা বোথ সাইড প্যারালাল হয়ে যায়। যদি আমি কোনো সেন্ট্রালাইজড অ্যালাইনমেন্ট সিলেক্ট করতে চাই তাহলে সেন্ট্রালে ক্লিক করব। আবার যদি আমি রাইট সাইড অ্যালাইনমেন্ট করতে চাই রাইট সাইড করতে পারি। জাস্টিফাই করলে তো জাস্টিফাই হয়ে গেল। এবারে আমি চাইলে টেক্সটটাকে একটু বোল্ড করতে চাই। তো বোল্ড করতে চাইলে কি হবে, হোম বাটনে ক্লিক করার পর এখানে তিনটে অপশনস আমি দেখতে পাচ্ছি, একটা বি, একটা আই, একটা ইউ। এখন বি মানে কি, বি এর উপরে ক্লিক করলে টেক্সটগুলো সব বোল্ড হয়ে যায়। যদি আই এর উপরে ক্লিক করি তাহলে টেক্সটগুলো সব ইটালিক্স হয়ে যাবে। এবং যদি কোনো টেক্সটের একটা লাইন আমাকে আন্ডারলাইন করতে হয় তাহলে সেই লাইনটাকে সিলেক্ট করব। করার পরে ইউ ফর আন্ডারলাইন, ইউ অপশানে ক্লিক করলে সেটা আন্ডারলাইন হয়ে যাবে। এবার এই আন্ডারলাইনটাকে যদি তুলতে হয় তাহলে আন্ডারলাইনের আবার ওই টেক্সটটাকে সিলেক্ট করব, করে ইউ এ ক্লিক করব। করার পরে কিন্তু আন্ডারলাইনটা উঠে যাবে। সেম ভাবে টেক্সট আর ইটালিক্স ফরম্যাটটাকে যদি চেঞ্জ করে নর্মাল ফরম্যাটে আনতে হয় তাহলেও কিন্তু Ctrl+A প্রেস করে তারপর আবার ইটালিক্সে ক্লিক করলে নর্মাল হয়ে যাবে। বিতে ক্লিক করলে বোল্ডটাও ডিসেবল হয়ে যাবে, মানে নর্মাল টেক্সট হয়ে যাবে। তো এটা আমরা দেখলাম। এবারে আমি চাইছি যে এই টেক্সটটাকে কালার করতে হবে।
তো আমি এই প্যারাগ্রাফটাকে যদি কালার করতে চাই তাহলে এটাকে মাউস দিয়ে এরকম ভাবে লেফট ক্লিক করে টেনে সিলেক্ট করতে হবে। তারপর হোম আছে, হোম বাটনে ক্লিক করার পর এখানে ফন্ট কালার, এই ফন্ট কালারে ক্লিক করে সিলেক্ট এনি কালার, অর্থাৎ আমি যে কালার চাইছি সেই কালারটা সিলেক্ট করব। করার পরে এরকম একটা কালার চেঞ্জ হয়ে যাবে টেক্সট। আবার আমি যদি মনে করি যে কোনো একটা টেক্সট আমি হাইলাইট করছি, আসলে হয় না অনেক বড় একটা টেক্সট লেখার সময় কোনো একজন মনীষী বা কোনো একজন বিখ্যাত মানুষের একটা কোট আছে, তো সেই কোটটাকে আমি হাইলাইট করে রাখতে চাই। তো সেটা করতে গেলে আমাকে হোম বাটনে ক্লিক করার পরে এখানে টেক্সট হাইলাইট কালার বলে একটা অপশন আছে, সেটা ক্লিক করতে হবে জাস্ট এখানটাতে। ক্লিক করার পর যে কোনো একটা কালার, আমি গ্রিন কালারটা নিতে পারি, ব্রাইট গ্রিন নিয়ে আমি যে টেক্সটটাকে হাইলাইট করতে চাইছি সেই টেক্সটটার উপরে জাস্ট লেফট ক্লিক করে ড্র্যাগ করতে হবে, অর্থাৎ লেফট ক্লিক করে ড্র্যাগ করলেই ওই টেক্সটটা কিন্তু হাইলাইট হয়ে যাবে একটা কালার। আবার এই টেক্সট হাইলাইট কালারটাকে যদি নো কালার করতে হয় তাহলে আবার সেম ভাবে হোম থেকে ওই টেক্সট হাইলাইট কালারের উপর ক্লিক করতে হবে, করার পরে নো কালার সিলেক্ট করতে হবে। নো কালার সিলেক্ট করে আবার ওই হাইলাইটেড টেক্সটের উপরে জাস্ট মাউসটা ক্লিক করে ড্র্যাগ করলে ওটা নো কালার হয়ে যাবে। এবার আমি চাইলে এই টেক্সটের ফন্টটাকে একটু বাড়াতে চাই, বা টেক্সটের ফন্টটাকে কিভাবে চেঞ্জ করা যায় সেটা দেখি। প্রথমত আমি আমার কার্সারটা এই নর্মাল করে নেব, সেই জন্য হোম অপশান থেকে সিলেক্ট অপশানে ক্লিক করব, সিলেক্ট অপশান থেকে সিলেক্ট অবজেক্ট। এবারে ডাবল ক্লিক করে নিলেই আমার কার্সারটা কিন্তু নর্মাল হয়ে যাবে, এবং এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখানে এটাকে ফন্ট অপশন, ফন্ট চেঞ্জ করানো বলা হয়। ফন্ট চেঞ্জ করতে গেলে ফন্ট অপশানে ক্লিক করে এখানে যে ফন্টটা আমার পছন্দ সেই ফন্টটাকে আমি নেব। তারপরে এই ফন্টটা পছন্দ হচ্ছে তো সেই ফন্টটা নিলাম, ইটালিক্সটাকে নর্মাল করে দিলাম, বোল্ডটাকেও নর্মাল করে দিতে পারি, দিলে আমার কিন্তু ফন্ট চেঞ্জ। এইভাবে আমার এখান থেকে সিলেক্ট করে করে ফন্টগুলোকে চেঞ্জ করতে হবে। ওকে, এরপরে যদি ফন্ট সাইজটাকে বাড়াতে হয় তাহলে সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল এ প্রেস করে বা মাউসের লেফট ক্লিক ড্র্যাগ করে আমি সিলেক্ট করে নেব টেক্সটটাকে। তারপরে এই যে ফন্ট সাইজ অপশন আছে 11 আছে, তো 11 পয়েন্টটা একটু ছোট হয়। আমরা যে সমস্ত বইগুলো খেয়াল করি, বুকস মানে স্কুলের বই বলুন আর যে কোনো বই, সেই বইয়ে কিন্তু 11 নয় 12 পিট 12 সাইজের ফন্টগুলো থাকে। তো সেই 12 সাইজের ফন্টটাকে সিলেক্ট করলাম, করার পরে এখানে আমার টোটাল টেক্সটটা কিন্তু এইটুকু বাদ পড়ে গেছে। সিলেক্ট করে আবার এটাকে 12 সিলেক্ট করব, তাহলে এখানে কিন্তু আমার টোটাল টেক্সটটা একটা সাইজের হয়ে গেল, একটা ফন্টের হয়ে গেল। এবারে আমি চাইলে এই টেক্সটগুলো অর্থাৎ প্রত্যেকটা প্যারাগ্রাফের একটা ইন্ডিকেশন সিম্বল আমরা দিতে চাই, অর্থাৎ প্রত্যেকটা প্যারাগ্রাফকে আলাদা করেছে একটা একটা স্পেস। তো সেই প্রত্যেকটা প্যারাগ্রাফের সামনে যদি আমি একটা করে বোল্ড মানে বুলেটস অ্যাপ্লাই করতে চাই তাহলে কিন্তু লেখাটা আরেকটু দেখতেও ভালো হবে এবং আমাদের বুঝতেও সুবিধা হবে। তো তার জন্য আমাকে কন্ট্রোল এ প্রেস করতে হবে, অল সিলেক্ট করলাম, করার পরে হোম বাটন থেকে এখানে আসতে হবে আমাকে বুলেটস অপশন। বুলেটস অপশানে এসে বাই ডিফল্ট বেশ কিছু বুলেটস কিন্তু এখানে আছে। যেমন আমি এটা যদি সিলেক্ট করি, মাউস পয়েন্টারটা নিয়ে গেলেই চেঞ্জেসটা দেখা যাবে। যদি আমি এটা করতে চাই এটা করতে পারবো, যদি আমি এরকম ধরনের বুলেটস দিতে চাই দিতে পারবো, যদি এরকম নিতে চাই আমার মনে হচ্ছে এটা দিলে বেশি ভালো লাগে তো এটা দিয়ে দিলাম। এরকম ভাবে প্রত্যেকটা প্যারাগ্রাফকে কিন্তু ইন্ডিকেট করানো হয় একটা করে বুলেটস অ্যাপ্লাই। এবারে যদি আমি এই প্যারাগ্রাফগুলোকে যে বুলেটসগুলো বাই ডিফল্ট বুলেটস আছে সেই বুলেটগুলো না দিয়ে যদি আমি আমার একটা ছবি বা কোনো একজন ফিল্ম আর্টিস্ট বা কোনো একটা ন্যাচারাল ছবি দিয়ে যদি আমি বুলেটস দিতে চাই, সেক্ষেত্রে আমাকে যেতে হবে কোথায়, এই বুলেটস অপশানে ক্লিক করে আবার এখানে ডিফাইন নিউ বুলেট অপশানে ক্লিক করতে হবে। ডিফাইন নিউ বুলেট অপশানে ক্লিক করার পর আমি এখানে সিম্বল বুলেট ইউজ করতে পারি। সিম্বলে ক্লিক করলে এখানে যে কোনো একটা সিম্বল নিলে ওকে করলাম, হ্যাঁ, করে আবার ওকে করে দিলাম।
তাহলে কিন্তু সেই সিম্বলটা বুলেটস আকারে দেখা যাবে। আবার যদি আমি কোনো নিজস্ব একটা পিকচার দিতে চাই, মানে ছবি, তাহলেও আমাকে আবার ডিফাইন নিউ বুলেটস, পিকচার অপশানে ক্লিক করতে হবে। পিকচার অপশানে ক্লিক করার পরে ইম্পোর্টে ক্লিক করে আমাকে বেশ কিছু আমার লোকাল ডিস্ক দিয়ে গেলাম, অফিসিয়াল ফোল্ডার আছে, এখানে ছবি আছে, ছবিটা দেখতে পাচ্ছি না। তো আমি এখানে অন্য জায়গায় চলে যাই, দেখি কোথায় আছে ছবি। হ্যাঁ, ওয়ালপেপার। লোকাল ডিস্ক এ গিয়ে ওয়ালপেপার পেয়েছি, আমি কোনো একটা ওয়ালপেপার নেব, ধরুন আমি এই ওয়ালপেপারটা অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এটাকে সিলেক্ট করতে হবে, আগে যে ওয়ালপেপারটা সিলেক্ট হয়ে আছে সেটা নয়, আমি এখন যেটা সিলেক্ট করলাম সেটাকে সিলেক্ট করে নিতে হবে, নিয়ে ওকে করতে হবে। করলে আমি এখানে প্রিভিউটা দেখতে পাচ্ছি কি ধরনের পিকচার বুলেট এখানে আসছে। সেটাকে আবার ফাইনালি ওকে করলে প্রত্যেকটা প্যারাগ্রাফের সামনে কিন্তু বুলেট, পিকচার বুলেটস চলে আসবে। এটা হয়ে গেল ডিফাইন নিউ বুলেট। এখন আমরা যদি প্রত্যেকটা প্যারাগ্রাফের সামনে নাম্বারিং করতে চাই, তাহলেও কিন্তু সেই হোম মেনু থেকে আমাকে আসতে হবে জাস্ট ওই বুলেটস অপশনের পাশে নাম্বারিং অপশানে গিয়ে ক্লিক করে এখানে একটা যে কোনো একটা নাম্বার ফরম্যাট সিলেক্ট করলে আমার কিন্তু প্যারাগ্রাফগুলোর নাম্বারিং হয়ে যাবে। ওকে, এখন আমরা দেখি অনেক সময় ১ নাম্বার দাগের এর দাগের আবার রোমান 1 বলে একটা কোশ্চেন হয়। তো সেগুলো কিভাবে হয়? সেটার জন্য ক্লিক করতে হবে আমাকে মাল্টি লেভেল লিস্ট এই অপশনটা। মাল্টি লেভেল লিস্ট অপশনে ক্লিক করে আমি যেটার কথা বলছিলাম এটা, সেটা হচ্ছে এই লিস্ট লাইব্রেরি আছে, লিস্ট লাইব্রেরিতে গিয়ে এই অপশনটা ক্লিক করলাম, করার পরে নাম্বারিং অপশনটা এলো। নাম্বারিং অপশনের পরে ১ এর দাগের তো আছেই, এবার ১ এর দাগের আমাকে দেখাতে হবে প্যারাগ্রাফ। তো সেক্ষেত্রে এই ২ নম্বর প্যারাগ্রাফে এসে একটা জাস্ট ট্যাব প্রেস করব। তাহলে ১ এর দাগের নাম্বার প্যারাগ্রাফ আমি দেখতে পেলাম। এবার দাগের আবার একটা সাব প্যারাগ্রাফ দেখতে চাই, অর্থাৎ রোমান আকারের একটা সিম্বল এখানে আসবে বা নাম্বারিং আসবে। সেটার জন্য ডাবল ট্যাপ প্রেস করতে হবে, অর্থাৎ ট্যাবটাকে প্রথমে একবার প্রেস করতে হবে, করে আবার একবার প্রেস করতে হবে। তাহলে আমি এখানে দেখতে পেলাম যে মাল্টি লেভেল লিস্ট অ্যাপ্লাই করলে কি সুবিধা হয়। ১ এর দাগের কোশ্চেন আছে, এবার এই কোশ্চেনের আন্ডারে আমি যদি এরকম ভাবে ৪টে ৫টা করতে চাই, হ্যাঁ, রোমাননে, সেটা আমি করতে পারি। ওকে, তো এটাকে আবার কন্ট্রোল জেড করলে আবার পূর্বের অবস্থায় চলে যাবে। আর যদি আমি এটাকে নাম্বারিংটাকে নো নাম্বার করে দিতে চাই, নান করে দিই, তাহলে নান করে দিলে কি হবে, আবার নর্মালি পূর্বের মতো সেই টেক্সট চলে আসবে, কোনো নাম্বারিং থাকবে না, কোনো বুলেট থাকবে না। আচ্ছা, এরপর আমার মনে হচ্ছে যে এই টেক্সটের প্রত্যেকটা লাইনের মধ্যে ডিস্টেন্সটা খুব কম আছে। তো সেই লাইনটার দুটো লাইনের মধ্যে যে স্পেস, এই লাইন থেকে এই লাইন এর যে স্পেসটা আছে সেই স্পেসটাকে একটু বাড়াতে চাই। কোনো কারণে হয়ে গেছে টেক্সটটা অনেক কাছাকাছি চলে এসছে, ফলে দেখতে অসুবিধা হচ্ছে, পড়তে অসুবিধা হয়, সেই জন্য আমাকে লাইন স্পেস ইউজ করতে হবে। তো লাইন স্পেসটা ইউজ করতে গেলে আমাকে হোম বাটনে ক্লিক করে তারপরে এই লাইন স্পেসিং অপশানে আসতে হবে, অর্থাৎ প্রথমে কিন্তু টেক্সটটাকে সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে হোম থেকে লাইন স্পেসিং এ এসে আমি এখানে 1.0 আছে, এটাকে যদি আমি 1.15 করি, তাহলে কিন্তু একটু হলেও দুটো টেক্সটের লাইনের মধ্যে ডিস্টেন্সটা বাড়লো, অর্থাৎ লাইন স্পেসিংটা বাড়লো। এটা আমরা দেখলাম লাইন স্পেসিং গেল। এরপর আমরা এখানে যেটা দেখতে চাইছি সেটা হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। এই ফাইন্ড অ্যান্ড রিপ্লেস অপশন আমরা দেখানোর আগে একটু আলোচনা করে নিই। ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এই দুটি অপশন ইউজ করে আমরা কি করতে পারি। ফাইন্ড অ্যান্ড রিপ্লেস অপশানে ক্লিক করলে আমরা ধরো এই যে টেক্সটটা আছে, এই টেক্সটের মধ্যে আমি কোনো একটা ওয়ার্ডকে, পার্টিকুলার কোনো একটা ওয়ার্ড খুঁজতে চাইছি। তো যেমন এখানে এই ইউজিং ওয়ার্ডটি কতবার এই টেক্সটের মধ্যে আছে সেটা আমাকে
নিখুঁতভাবে খুঁজে বের করতে হবে। কিন্তু যদি আমি এরকম ভাবে পড়ে পড়ে একটা একটা করে খুঁজতে যাই তাহলে কিন্তু অনেকটা সময় লাগবে। তাই আমরা এই ফাইন্ড এর আহ, শরণাপন্ন হব। অর্থাৎ হোম থেকে ফাইন্ড এ ক্লিক করব, কিন্তু তার আগে অবশ্যই আমাকে কন্ট্রোল এ প্রেস করে টেক্সট গুলোকে সিলেক্ট করব। টেক্সটটা সিলেক্ট হয়ে গেল, যাওয়ার পরে ফাইন্ড অপশনে ক্লিক করলাম। ফাইন্ড অপশনে ক্লিক করার পর আমি সেই ফাইন্ডিং ওয়ার্ডটাকে এখানে টাইপ করব। আমি কোন ওয়ার্ডটা খুঁজতে খুঁজতে চাইছিলাম না, ইউজিং, ইউ এস আই এন জি, ইউজিং। ইউজিং ওয়ার্ডটা টাইপ করলাম, করার পর এখানে ফাইন্ড নেক্সট অপশনে ক্লিক করছি। তাহলে এখানে দেখো সিলেক্ট হয়ে গেছে। হুম, আবার ফাইন্ড নেক্সট, আবার ফাইন্ড নেক্সট, আবার ফাইন্ড নেক্সট। যতবার আমি ফাইন্ড নেক্সট করব, যতগুলো ইউজিং ওয়ার্ড এর মধ্যে আছে, ইউজিং এই ওয়ার্ডটি সেটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, তাহলে আমরা ফাইন্ড বুঝে গেলাম। এখন আমরা আরো একটা কাজ করতে চাই, যে এই ইউজিং ওয়ার্ডটা যেখানে যেখানে আছে সেই ইউজিং ওয়ার্ডটার পরিবর্তে আমি ওটাকে ভেরি ইউজিং লিখতে চাই। ভেরি ইউজিং, হ্যাঁ, তো ভেরি ইউজিং বলতে, বা আমি ভেরি ইউজিং নয়, আমি ইউজফুল করতে চাই। আমি ইউজফুল করতে চাইলে ইউজিং কথাটাকে তুলে দিয়ে ইউজফুল করতে চাই। তো সেক্ষেত্রে আমি রিপ্লেস অপশানে ক্লিক করব, করার পরে এখানে রিপ্লেস উইথ বলে একটা অপশান আছে। এই রিপ্লেস উইথ অপশানে গিয়ে ইউজফুল, ইউ এস ই এফ ইউ এল, ইউজফুল, এই ইউজফুল কথাটা সিলেক্ট করে তারপরে আমাকে এখানে রিপ্লেস করলে যে কি হবে, যে জায়গাটাতে শুধু সিলেক্ট হয়ে আছে শুধু রিপ্লেস করলে সেই জায়গাটা চেঞ্জ হবে। এই যে ইউজফুল আছে এখানে, যেখানটাতে কোথায় যেন হলো, আর যদি আমরা যাই হোক যেখানে সিলেক্ট থাকবে সেখানে শুধু রিপ্লেস করলে সেই সিলেকশন সিলেক্টিং টেক্সটটাই শুধু চেঞ্জ হবে, বাদ বাকি কিন্তু হবে না। তো আমি এখানে যে রিপ্লেস অল বলে যে অপশনটা আছে সেটাকে আমি সিলেক্ট করব, করার পরে এখানে আমি দেখতে পাচ্ছি যে এই টেক্সটের মধ্যে 6টা জায়গায় ইউজিং কথাটা আছে। সেই ইউজিং কথাটাকে চেঞ্জ করে ইয়েস করে দেবো। ওকে, চেঞ্জ করতে চাইছি, এখানে ইয়েস করে দিলাম। দেওয়ার পরে Word has completed its search of the document and has made 11 replacement. ওকে, 6 মানে আমি প্রথম অনেকগুলো জায়গা রিপ্লেস ফাইন্ড নেক্সট করে চলে এসেছিলাম, যার জন্য সেইগুলোকে কাউন্ট করছে না। যার জন্য পরে আমি যখন রিপ্লেস অল করলাম তাহলে টোটাল পেজে, টোটাল টেক্সটের মধ্যে কতগুলো জায়গায় এটা চেঞ্জ হয়ে গেল সেটা দেখাল। ঠিক আছে, সেই জন্য ওখানে 6 দেখিয়েছিল, আর এখানে রিপ্লেস করার সময় 11 দেখাল, 11 চেঞ্জ। ওকে, তো এবারে এটাকে ক্লোজ করে দেবো। দিলে আমি এখন যে জায়গাগুলোতে ইউজিং কথাটা ছিল সেই ইউজিং কথাটার জায়গাতে কিন্তু ইউজফুল কথাটা চলে এলো। ওকে, এরপর আমরা একটা প্যারাগ্রাফ এর, আচ্ছা, টেক্সটটাকে ডিলিট করে দিই। টেক্সটটা ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে চাইছি যে আমি একটা বর্ডার অ্যাপ্লাই করব, অর্থাৎ পেজ বর্ডার। পেজ বর্ডার কিন্তু আমরা দুরকম ভাবে দিতে পারি। একটা হচ্ছে যে এখান থেকে ইনসার্ট অপশানে ক্লিক করে শেপস, শেপস থেকে গিয়ে এরকম একটা রেক্ট্যাঙ্গেল, বা দরকার নেই, এখান থেকে আমি হোম থেকে আমি এখানে যাব। যাওয়ার পরে এখানে মিনস এটা হচ্ছে বটম বর্ডার, একটা অপশান লেখা আছে, সেখানে যাবো। যাওয়ার পরে বর্ডার অ্যান্ড শেডিং অপশানে গেলাম। বর্ডার অ্যান্ড শেডিং অপশানে যাওয়ার পর এখানে শুধুমাত্র বর্ডার যদি দেখা যায় তাহলে এখানে বক্স করলাম, করলে আমি প্রিভিউটা দেখতে পাচ্ছি, একটা বর্ডার চলে এসেছে। আমি যদি 3D বর্ডার দিতে চাই 3D বর্ডার হতে পারে, তো আমি এখানে বক্স করলাম। করার পরে আমি এখানে বর্ডার লাইনগুলোর ফরম্যাট চেঞ্জ করে দিতে পারি এরকম। এখানে দেখো এখানেও চেঞ্জ করা যায়। এটা যদি নিই তাহলে এরকম ধরনের বর্ডার চলে আসবে। ওকে করলাম, এটা টেক্সট বর্ডার হয়ে যাচ্ছে। তো টেক্সট বর্ডার এরকম ভাবে আমরা নিতে পারি। আর এবারে আমরা পেজ বর্ডার যেটা নিতে চাইছি, পেজ বর্ডারটা আমি এখান থেকে দিতে পারি। ইনসার্ট থেকে শেপস, শেপস থেকে এরকম ভাবে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম। নেওয়ার পরে এইভাবে ড্র্যাগ করতে হবে, মাউস দিয়ে ড্র্যাগ করে এখানে
বসিয়ে দিলাম। তাহলে কি হলো, আমি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে এরকম ভাবে বসানো। এবার এর ফরম্যাট থেকে গিয়ে শেপ আউটলাইন যেটা আছে সেটাকে আমি কালারিং করতে পারি এরকম ভাবে। ফরম্যাটে ক্লিক করে শেপ আউটলাইনে গিয়ে আমি একটু কালারিং করে দিলাম, ব্লু কালার করলাম। এবারে আবারও অপশানে যাব, শেপ আউটলাইনে গিয়ে আবার এখানে ওয়েট অপশন আছে, ওয়েট অপশানে গিয়ে কিন্তু আমি এখানে চেঞ্জ করতে পারি, বা মোর লাইন অপশন আছে এখান থেকে। হ্যাঁ, এই যে এখানে এরকম একটা লাইন স্টাইল চুজ করলাম, করার পরে এটাকে একটু যদি মোটা করতে চাই তাহলে এটা 6 পিটি আছে, এটাকে একটু বাড়িয়ে নিতে হবে। আমি 10 পিটি করলাম, 10 পিটি করে ওকে করলাম। তাহলে আমার এখানে কিন্তু একটা টেক্সট বর্ডার চলে এলো। এখন এখানে আমি কিন্তু লিখতে পাচ্ছি না। কেন লিখতে পাচ্ছি না? এই যে রেক্ট্যাঙ্গেল শেপটা নিয়ে এটাকে আমরা পেজ বর্ডার অ্যাপ্লাই করলাম, সেই রেক্ট্যাঙ্গেল শেপটার ভেতরে কিন্তু একটা হোয়াইট কালার থেকে গেছে। তো সেটাকে আমাকে শেপ ফিলে গিয়ে নো কালার বা নো ফিল করতে হবে। এবারে দেখো আমি কিন্তু এখানে টেক্সট লিখতে পারবো। ওকে, এই যে টেক্সট লেখা যাচ্ছে। তো এটা গেল আমার জাস্ট অনলি বর্ডার লাইন। এখন এটাকে সিলেক্ট করে ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে। আর আরো একটা যে বর্ডার লাইনের কথা আমি বলছিলাম, সেটা হচ্ছে একটু আর্ট বর্ডার লাইন। হোম থেকে জাস্ট বর্ডার অ্যান্ড শেডিং অপশানে যাব, তারপরে বর্ডার অ্যান্ড শেডিং থেকে পেজ বর্ডার সিলেক্ট করতে হবে। পেজ বর্ডার সিলেক্ট করে এখানে বেশ কিছু আর্ট অপশান আছে, সেই আর্ট অপশানগুলোতে ক্লিক করলে এরকম ভাবে আমি বেশ অনেক কিছু আর্ট আছে সেগুলো দেখতে পাবো। আমি এই আর্টটাকে পছন্দ করছি, তাহলে আর্টটা সিলেক্ট করলাম। 12 পিটির আর্ট আছে, এটাকে চাইলে বাড়ানো যায়। এটা যেমন ছোট ছোট আছে, এটাকে চাইলে আমি আরো বাড়াতে পারি। আবার বর্ডার অ্যান্ড শেডিং, পেজ বর্ডার, এই যে 12 পিটি আছে এটাকে আমি যদি 18 করে দিই তাহলে কিন্তু এই আর্ট বর্ডারটা আরেকটু বড় হয়ে যায়। ওকে, তাহলে পেজ বর্ডারের ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। পেজ বর্ডারটাকে আমি যদি আবার তুলতে চাই তখন কিন্তু আবার সেই বটম বর্ডার অপশানে ক্লিক করে বর্ডার্স অ্যান্ড শেডিং, সেখান থেকে এই নান অপশানে ক্লিক করতে হবে। এই যে বর্ডার অপশান থেকে নান অপশান, ওকে, পেজ বর্ডার অপশানে ক্লিক করে আবার নান অপশান করে ওকে করতে হবে, করলে বর্ডারটা আবার ডিলিট হয়ে যাবে। ওকে, তাহলে আজকে আমরা আপাতত হোম মেনুর মধ্যে যে কটা কাজ থাকে আর কি সেটা আমরা দেখব। হ্যাঁ, এখন এখানে আমরা একটা ডকুমেন্ট কিভাবে সেভ করব। আমার একটা ডকুমেন্ট এনে নিই। আমি যে টেক্সটটা আছে এই টেক্সটটাকে আমি সেভ করব। সেভ করে আমি কোনো একটা ডিস্কে, লোকাল ডিস্কে রাখবো, বা মাই ডকুমেন্টসে রাখি, বা ডেস্কটপে রাখি, যেখানেই হোক আমি আমার নামে একটা ফাইল করে রাখতে চাই। এখানে সবার আগে আমি ডেস্কটপে যদি সেভ করতে চাই তাহলে ডেস্কটপে গিয়ে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। ফাইলটা ক্রিয়েট করতে গেলে কি হবে, ডেস্কটপের উপরে জাস্ট একটা রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিকের পরে নিউ অপশান আছে, নিউ অপশান থেকে ফোল্ডারে ক্লিক করলাম, করলে এখানে একটা নতুন ফোল্ডার কিন্তু ক্রিয়েট হয়ে গেল। কিন্তু এই নতুন ফোল্ডারের আমাকে একটা নাম দিতে হবে, যে আমি সঞ্জয়, আমি আমার নামে একটা ফোল্ডার আমি ক্রিয়েট করতে চাই। তাহলে এখানে আমাকে এই ব্লু কালার যেটা আছে সেখানে আমি নামটা টাইপ করে দেবো, SANJA সঞ্জয়। তাহলে সঞ্জয় নামের একটা ফোল্ডার কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এর মধ্যে এখন কিন্তু কিছুই নেই। এবারে আমরা MS ওয়ার্ডে যাব। আচ্ছা, তার আগে আবার বলি যে এই ফাইলটাকে আমি যদি মনে করি রিনেম করব, সঞ্জয়ের জায়গায় আমি সঞ্জয় ফাইলটা না করে আমি যদি ঐশী নামে একটা ফাইল বানাতে চাই, তাহলে আমাকে রিনেম করতে হবে। এর উপর রাইট ক্লিক করে রিনেম করব, করে ঐশী করে দিলাম। তাহলে কিন্তু এখানে আমার একটা ঐশীর নামে ফোল্ডার চলে এলো, ব্ল্যাক ফোল্ডার। এবারে MS ওয়ার্ডে যাব। এটা কি আমাকে এই অফিস বাটন বলা হয় এটাকে। এই অফিস বাটনে ক্লিক করে তারপর এটাকে সেভ করতে হবে। সেভ ক্লিক করব, করার পরে আমি আমার লোকেশনটাকে সিলেক্ট করতে হবে। লোকেশনটা কোথায়? ডেস্কটপ। তাহলে ডেস্কটপটা সিলেক্ট করলাম, করার পরে যে আমি যে ফাইলটা ওখানে বানিয়ে এসেছি সেই ফাইলটা এখানে দেখতে পাচ্ছি।
ঐশী ফাইলটার উপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমি যে এমএস ওয়ার্ডের ফাইলটা এখানে ওপেন করা আছে সেই এমএস ওয়ার্ডের ফাইলটাকে আমার একটা প্রজেক্টের নাম দিতে হবে। তো প্রজেক্টের নাম আজকে আমি ধরে নিলাম ফার্স্ট ক্লাস অফ এমএস ওয়ার্ড। ওকে, এবার এটাকে সেভ করে দিলাম। এটাকে ক্লোজ করতে পারি এবার আমরা। ওকে, ক্লোজ করে আমরা সেই ফাইলটা আবার নতুন করে যখন ওপেন করব, ওপেন করে আবার দেখতে পাবো আমি সেই ফাইলের মধ্যে আমি ফার্স্ট ক্লাস অফ এমএস ওয়ার্ড। এই প্রত্যেকটা সফটওয়্যারে একটা করে কিন্তু এক্সটেনশন ফাইল নেম আছে। এক্সটেনশন ফাইল নেম এখানে আমরা দেখতে পাচ্ছি .docx, অর্থাৎ আমরা এটা .docs বলি। এই .docs ফরম্যাটের ফাইল মানে আমরা বুঝবো এমএস ওয়ার্ডের ফাইল। আবার সেরকম ভাবে এক্সেলের কোনো ফাইল যখন আমরা সেভ করব তখন তার পরেও একটা এরকম এক্সটেনশন ফাইল নেম থাকবে .xlsx। ওকে, এবং প্রত্যেকটা সফটওয়্যারের আছে। যাই হোক, আজ আপাতত এমএস ওয়ার্ডের ফার্স্ট ক্লাস এই পর্যন্ত। আবার কিন্তু আমরা নেক্সট দিনে এমএস ওয়ার্ডের সেকেন্ড ক্লাসটা নিয়ে শুরু করব। ওকে।